আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ দন। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম সেটি হচ্ছে বিএসএফ এর ভয়াবহ তাণ্ডব। সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার নামে এক যুবককে ভয়াবহভাবে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পরবর্তীতে তার লাশ আনতে গেলে তার বাবা এবং আরো 3 জন সহ গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন। এখনো স্বর্ণা দাসের রক্তের দাগ শুকায় নাই। গেল 1 সেপ্টেম্বর স্বর্ণা দাস নামে এক কিশোরীকে, মাত্র 13 বছরের এক কিশোরীকে, যিনি 8ম শ্রেণীতে পড়তেন যে মেয়েটি, তাকে বিএসএফ হত্যা করে গুলি করে। মেয়েটা নাকি তার মায়ের সাথে ভারতে তার মামার বাড়ি যাচ্ছিলেন, এরকম একটি কথা শোনা গিয়েছে। পরবর্তীতে 2 দিন পর ভারতীয় পুলিশ এই স্বর্ণা দাসের লাশ বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। অথচ বিচার চাইতে গেলে ভারত এরকম অজুহাত দিচ্ছে যে তারা নাকি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে চেয়েছিলেন। অথচ ভারতের পেনাল কোর্টের নিয়ম অনুযায়ী নিরস্ত্র কোনো মানুষকে তাদের গুলি করার কোনো বিধান নাই। এমনকি মাত্র 2 মাস আগের কথা যে 2 জন রাখালকে উদ্দেশ্য করে বিএসএফ গুলি ছুড়ে। মনে আছে 2011 সালের 7 জানুয়ারির কথা? 14 বছরের কিশোরী ফেলানি খাতুনকে যে কাঁটাতারের বেড়ায় হত্যা করে ঝুলিয়ে রেখেছিল, সেটা আপনাদের মনে আছে? 8 ঘন্টা পর্যন্ত ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ফেলানি খাতুন। পরবর্তীতে তার নিথর দেহটা 5 ঘন্টা পর্যন্ত ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত 1000-এরও বেশি বেসামরিক বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে। গত 15 বছরে 550 জনের বেশি বেসামরিক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ। এমনকি এই শেষ সময়ের কথা আপনাদেরকে একটু বলি। গত বছর অর্থাৎ 2023 সালেও প্রায় 30 জনের মতো বাংলাদেশিকে তারা হত্যা করেছে। কেন? আমরা কি এখনো স্বাধীন হইনি? আমরা কি এখনো পরাধীন? এখনো কি পরাধীনতার শিকলেই আছি আমরা? এই 5 আগস্টের স্বাধীনতার পরও দুইটা লাশ, একদিকে স্বর্ণা দাস, পরবর্তীতে জয়ন্ত কুমার। ভাই, আপনার যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আপনি যেই জাতের, যেই শ্রেণীর, যেই পেশার, যেই হন না কেন, যেখান থেকে যেই বয়সের যেই হন না কেন, আপনি যদি বাংলাদেশকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আপনি যদি মনে করেন এই বাংলাদেশ আপনার জন্মভূমি, তাহলে এই জয়ন্ত কুমার হত্যা আর এই স্বর্ণা দাস হত্যার বিচার আপনি চাইবেন। আপনি যার যার যে অবস্থান আছে সেখান থেকে অবস্থান নেন না। আপনার সামরিক শক্তি আছে, আপনি সামরিক শক্তি প্রয়োগ করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ, উচ্চপদস্থ কর্মকর্তা, সেখানে আপনার যতটুকু করা প্রয়োজন, যতটুকু আপনার করার সামর্থ্য আছে, সেটা আপনি প্রয়োগ করুন না। আপনি কিছুই করতে পারছেন না, আপনি ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করুন না। আপনার যেভাবে সম্ভব আপনি তাদের পাশে দাঁড়ান। এমনকি শেষ পর্যন্ত আপনি যদি এমন শ্রেণীর কেউ হয়ে থাকেন যে আপনার হাতে কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নেই, অন্তত মনে মনে আপনি ভারতকে ঘৃণা করুন এবং ভারতকে বয়কট করুন। এমনকি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি ভাই, ইদানিং আপনাদের আশপাশে দেখবেন কিছু ভারতীয় দালাল আছে। এই ভারতীয় দালালদেরকেও বয়কট করবেন। দালাল চিনবেন কিভাবে জানেন? এই দালাল কারা আমি আপনাদেরকে একটু বলি। দালাল হচ্ছে এই ভারত সম্পর্কে আপনাদেরকে যখন আপনাদের সামনে কথা উঠবে না, এরা বলবে যে বাংলাদেশ ভারত নাকি ভাই ভাই ছিল, ভারত বাংলাদেশ বন্ধু, ভারত প্রতিবেশী রাষ্ট্র। এরা আবার যুক্তি দিবে, এরকম যুক্তি শুনে এরা বলবে যে ভারত নাকি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় 1971 সালে আপনাদেরকে সাহায্য করছে, সোকল্ড সাহায্য করছে, নট সাহায্য, সোকল্ড সাহায্য করছে। কিরকম এটা আবার একটু বুঝছে। মনে করেন আপনি আপনার বীর সাথে ঝগড়া লাগছে, সিআই এসে আপনারে বাঁচাইছে বা সাহায্য করছে। এখন থিওরিটিক্যালি কিরকম হয়? সি আপনার বন্ধু, বি আপনার শত্রু। এই কনসেপ্ট বুকে ধারণ করে এরা আপনাদেরকে বলবে পাকিস্তান শত্রু দেশ আর ভারত হচ্ছে বন্ধু দেশ। ভারত যে কি বন্ধু দেশ, এই 15 বছর আর 20 বছরে আপনাদের কাছ থেকে কি নিছে আর কি দিছে, এই হিসাবটা মিলাইলে একটু বুঝবেন। শুধু এটা না, এই বাংলাদেশের যে বিশিষ্ট ব্যক্তিবর্গগুলো ছিল, এদের ধারণা কিরকম ছিল ভারত সম্পর্কে, এদের অবস্থান কিরকম ছিল, আপনি ইতিহাস ঘাটান। আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে একটু স্টাডি করেন, আপনি শেরে বাংলাকে ফজলুল হক সম্পর্কে একটু স্টাডি করেন, আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে একটু স্টাডি করেন। তারা 1 মিনিটের জন্য, আমার জীবনে আমি দেখিনি যে কোনো ভিডিও ফুটেজে বা কোনো আর্টিকেল, ব্লগে, কোনো লেখালেখিতে যে তারা 1 মিনিটের জন্য ভারতের গোলামি করছে, 1 মিনিটের জন্য ভারতের সমর্থন করছে। কারণ তারা জানতো যে ভারত আমাদের জাত শত্রু, চিরশত্রু। আপনার এই যে ন্যূনতম অনার্স মাস্টার্সের জ্ঞান দিয়ে 2024 সালে আপনি যেটা উপলব্ধি করতে পারেন, 50-60 বছর আগেই আপনাদের শেরে বাংলাকে ফজলুল হক, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এগুলো বুঝতেন। সো বি কেয়ারফুল ব্রো। আপনি আপনার জায়গা থেকে সোচ্চার হন, আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আর আমি বিজেপির উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আরো শক্ত অবস্থানে যেতে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সীমান্তে যেন আরেকটি লাশ না দেখা হয়। সীমান্তে আমরা আরেকটি লাশ দেখতে চাই না। কাঁটাতারের বেড়া লাশ ঝুলতে থাকবে, লাশ তারা নিয়ে যাবে, 2 দিন পরে আমাদের লাশ বডি দিয়ে যাবে, এটা আমরা মানি না। আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াবো। তারা আমাদের সাথে যেরকম, আমরা তাদের সাথে সেরকম। তাদেরকে আর আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে মানি না। যারা আমাদেরকে, আমাদের সন্তানদের লাশ নিয়ে গুলি করে হত্যা করে, লাশ নিয়ে 2 দিন পরে আবার পুলিশের কাছে লাশ হস্তান্তর করতে পারে, এই জাতি কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না। লজ্জা করে না ভারত বন্ধু বলতে ভাই? এই কিছুদিন আগে যে বন্যায় আপনাদেরকে ডুবাই দিল, 2, 3, 4, 5টা জেলা যে ডুবাই দিছে, দেখেননি আপনি? লজ্জা করেন এখনো যে বন্ধু বলেন? এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমরা এই জয়ন্ত কুমার হত্যা এবং স্বর্ণা দাস হত্যার বিচার চাই। ফেলানি হত্যার বিচার আমরা এখনো পরিপূর্ণভাবে পাই নাই।
ভবিষ্যতে আমরা আর একটা সীমান্ত হত্যা দেখতে চাই না। আমি এই মাননীয় উপদেষ্টা মহোদয়গণের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আবেদন করছি, এই বিচার ব্যবস্থা কার্যকর হওয়ার জন্য আপনাদের যতটুকু করা দরকার করেন। আমাদের এই হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই বিএসএফ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিএসএফ যেমন বিজিবিকে এমন হতে হবে। বিএসএফ তাদের বুলেট দিয়ে আমাদের সন্তানদের হত্যা কইরা লাশ নিয়ে যায়, আবার 2 দিন লাশ রাইখা পুলিশ দিয়ে আবার আমাদের পুলিশের কাছে লাশ হস্তান্তর করবো আর আমরা আঙ্গুল চুটবো, এটা হইতে পারে না ভাই। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন। ন্যূনতম দেশপ্রেম যদি থাকে ভাই, ন্যূনতম দেশপ্রেম যদি থাকে ভাই, আপনি যদি বাংলার মানুষ, বাংলায় জন্মগ্রহণ করছেন, বাংলা আপনার বাপ দাদার দেশ, এরকম যদি মনে করে থাকেন ভাই, আপনি আপনার জায়গা থেকে এক্ষণ প্রতিবাদ করবেন। আপনি যেইভাবে পারেন সেইভাবে প্রতিবাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতো। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।